মাত্র ৯ বছর বয়সী একটি ছোট্ট মেয়ে, যার স্বপ্ন ছিল একদিন সে বড় হয়ে পুলিশ অফিসার হবে। কিন্তু একদিন হঠাৎ করেই তার স্বপ্ন যেন এক দুঃস্বপ্নে পরিণত হল। স্কুল থেকে বাড়ি ফিরে আসার পর যা ঘটেছিল তা যেন কোনো এক সিনেমার কাহিনী, কিন্তু এটা ছিল একটি নির্মম বাস্তবতা। এক ভয়ঙ্কর ব্যক্তি ওত পেতেছিল তার জন্য। তার নিজের বাড়িতেই সে নিরাপদ ছিল না। গোটা শহর আতঙ্কে কেঁপে উঠলে পুলিশ নেমে পড়ে তার খোঁজে। কিন্তু সে কি আদৌ বেঁচে ছিল? সে কি ফিরে আসতে পেরেছিল, নাকি হারিয়ে গিয়েছিল অন্ধকারের অতল গভীরে? এটা শুধুই একটি কিডন্যাপিং কেস নয়, বরং এটি এক সাহসী মেয়ের অবিশ্বাস্য গল্প, যে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পেয়েছিল। আজকে আমরা উন্মোচন করব জ্যানেট তামায়োর সেই গা ছমছমে কাহিনী, যা শোনার পর হয়তো আপনি রাতে ঘুমাতে পারবেন না। সিলিকন ভ্যালির কেন্দ্রস্থল ক্যালিফোর্নিয়ার সমৃদ্ধ শহর সান জোসেতে ৯ বছর বয়সী জ্যানেট তামায়ো সবেমাত্র তার স্কুল বাস থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছিল। সেখানে গিয়ে তিনি খেয়াল করেন দরজার পর্দা সামান্য ফাঁকা। জ্যানেট ভেবেছিলেন যে হয়তো তার মা কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসেছেন, এবং এটি নিয়ে সে খুব বেশি কিছু ভাবেনি। ভিতরে ঢুকে নিজের ঘরে প্রবেশ করে জ্যানেট বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে, কারণ তার শোবার ঘরের জানালা ভাঙা ছিল এবং সর্বত্র ভাঙা কাচ পড়েছিল। সে তৎক্ষণাৎ এক পা পিছিয়ে গেল এবং তার মাকে কল করার জন্য ফোনের দিকে ছুটে গেল। কিন্তু জ্যানেট দেখতে পেল ফোনের তার কেটে দেওয়া হয়েছে। কি ঘটেছে কিছু বুঝে ওঠার আগেই জ্যানেট শুনতে পেল কেউ একজন দরজায় কড়া নাড়ছে। জিনেট ঘুরে দেখল পর্দার আড়ালে একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। ভীত ও বিভ্রান্ত হয়ে জ্যানেট অনিচ্ছাকৃতভাবে দরজাটি খুললেন। দরজা খোলার সাথে সাথে লোকটি তার হাত ধরে টেনে তার ভাইয়ের ঘরে নিয়ে যায়। তারপর তাকে বিছানায় ফেলে দিয়ে তাকে ধর্ষণ করে। তার কাজ শেষ হলে হামলাকারী তাকে হাতকড়া পরিয়ে পা বেঁধে ফেলে। এরপরে লোকটি জ্যানেটকে গ্যারেজে পার্ক করা তার গাড়িতে নিয়ে যান। সেখানে লোকটি যখন গ্যারেজের দরজা খোলার চেষ্টা করেছিল, তখন গ্যারেজের ঠিক সামনে অন্য একটি গাড়ি থামতে দেখে পেছনের সিটে থাকা জ্যানেট তার মায়ের গাড়িটি চিনতে পারল। জ্যানেটের ভাই হামাগুড়ি দিয়ে গ্যারেজের ভিতরে প্রবেশ করল। মাত্র ১৫ বছর বয়সে পল জানতেন যে তিনি কোনো সুযোগ পাবেন না, তবুও সে লড়াই করবে বলে বেছে নিলেন। তিনি কাউন্টার থেকে একটি স্ক্রু ড্রাইভার নিয়ে লোকটির দিকে ছুটে গেলেন, কিন্তু লোকটি তৎক্ষণাৎ তাকে নিরস্ত্র করে এবং তার মুখে বারবার ঘুষি মারতে শুরু করে। হাতকড়া এবং পায়ে দড়ি দিয়ে আটকে থাকা জ্যানেটের আতঙ্কিত হয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। জ্যানেটের মা রোজালিয়া লোকটির মুখোমুখি হলে তিনিও তার সাথে লড়াই করার চেষ্টা করেন এবং সফলভাবে তার ছেলেকে লোকটির কাছ থেকে আলাদা করেছিলেন। তারপর পল রান্নাঘরের ক্যাবিনেটের দিকে ছুটে গিয়ে সেখান থেকে একটা ফ্রাইং প্যান বের করল। তিনি তার মাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন, কিন্তু আবারও কিছু করার আগেই লোকটি তাকে নিরস্ত্র করে এবং রোজালিয়াকেই সেটি দিয়ে বারবার আঘাত করতে থাকে, যতক্ষণ না সে মাটিতে পড়ে যায়। তারপরে রক্তে মাখা মুখ নিয়ে লোকটি দৌড়ে গ্যারেজে এসে গাড়িতে ঢুকল। জ্যানেট যখন তাকে জিজ্ঞাসা করে সে তাদের মেরে ফেলেছে কিনা, তখন লোকটি শুধু হাসতে থাকে। জ্যানেট ভেবে নিয়েছিল লোকটি তার পরিবারকে শেষ করে ফেলেছে। লোকটি যখন পাগলের মতো গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল, জ্যানেট তখন শেষবারের মতো তার বাড়িটি দেখতে পারে এবং গাড়ির পেছনে দৌড়াতে থাকা রোজালিয়ার চোখে চোখ পড়তেই সে কিছুটা স্বস্তি অনুভব করে। যদিও তার মুখ প্রচণ্ডভাবে ক্ষতবিক্ষত এবং রক্তে মাখা ছিল, কিন্তু অন্তত তিনি বেঁচে ছিলেন। তার ভাই পল বেদনাদায়কভাবে কিছু পথচারীদের দিকে খুঁড়িয়ে যাচ্ছিল এবং সাহায্যের জন্য চিৎকার করছিল। গাড়িটি একটি মোড় নেয়ার সাথে সাথে জ্যানেট পাশ দিয়ে যাওয়া অন্যান্য ড্রাইভারদের দিকে চিৎকার করতে শুরু করে তাদের দৃষ্টি আকর্ষণ করার প্রয়াসে। তবে তার এই উদ্যোগটি লোকটির নজর এড়ায়নি এবং সে তৎক্ষণাৎ একটি স্ক্রু ড্রাইভার দিয়ে হিংস্রভাবে তাকে আক্রমণ করে। ২ বার আঘাত পাওয়ার পর জ্যানেট তার নাগালের বাইরে চলে যান। এদিকে তার বাড়িতে পুলিশ আসার পরে রোজালিয়া অ্যাম্বুলেন্সে উঠতে অস্বীকার করছিল। তিনি গোয়েন্দা এবং অন্যান্য অফিসারদের যা ঘটেছিল তা ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন, তবে তার অবস্থা মিনিটে মিনিটে আরও খারাপ হতে থাকে এবং আতঙ্কিত অবস্থায় সাহায্য করার মতো খুব বেশি কিছু করতে পারেনি। তাই তারা পলকে সুরক্ষিত করার পর তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে জোর করে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যায়। তাদের দুইজনকেই নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছিল। তাদের একমাত্র সাক্ষী চলে যাওয়ায় পুলিশের কাছে কাজ করার মতো তেমন কোনো তথ্য ছিল না। পুলিশ এইটুকু জানত যে জ্যানেটকে অপহরণ করা হয়েছে এবং কেউ একজন ঘরে ঢুকে ফোনের তার কেটে দিয়েছে এবং চলে যাওয়ার আগে জ্যানেটের পরিবারকে আক্রমণ করেছে। কিন্তু এছাড়া তাদের কাছে শুধুমাত্র ক্রাইম সিনটিই ছিল। মামলার দায়িত্বে থাকা গোয়েন্দা হিদার র্যান্ডাল প্রাথমিকভাবে ভেবেছিলেন যে রান্নাঘর এবং গ্যারেজের চারপাশের রক্ত সম্ভবত জ্যানেটের। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ এবং ঘটনাস্থল পরীক্ষা করছিল, কিন্তু র্যান্ডাল যত তাড়াতাড়ি সম্ভব অনুসন্ধান শুরু করার জন্য ট্র্যাকার ডগ ডেকেছিলেন।
কিন্তু দুঃখের বিষয়, এটি তাদের খুব বেশি দূর নিয়ে যায়নি, কারণ প্রাথমিক আক্রমণে জ্যানেট বা তার আক্রমণকারীর কেউই আহত হয়নি। র্যান্ডাল একজন প্রতিবেশীর ড্রাইভওয়েতে একটি সুরক্ষা ক্যামেরা লক্ষ্য করেছিলেন। ফুটেজটি পর্যালোচনা করে তারা ঘটনাগুলির একটি মোটামুটি টাইমলাইন স্থাপন করতে সক্ষম হয়েছিল। জ্যানেট বাসায় আসার ৩০ মিনিট আগে হামলাকারী তার শোবার ঘরের জানালা ভেঙে প্রবেশ করে এবং বাড়িতে চুরি করে। তারপর সে তার গাড়িতে ফিরে যায় এবং জ্যানেটের আসার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর জ্যানেট আসলে তার পিছু পিছু দরজায় কড়া নাড়ে এবং ভিতরে প্রবেশ করে প্রায় ৩০ মিনিট ধরে বেডরুমে জ্যানেটকে ধর্ষণ করে। এরপর তারা গ্যারেজে চলে যায় এবং এরই মধ্যে পল আর রোজালিয়া ঘরে ঢুকে। তবে র্যান্ডাল মূলত একটি বিশেষ মুহূর্তে আগ্রহী ছিলেন, যখন আক্রমণকারীর গাড়িটি ক্যামেরার সামনে ছিল। ক্যালিফোর্নিয়ায় রাজ্যব্যাপী অ্যাম্বার অ্যালার্ট জারি করার জন্য অপরাধীর নাম, লাইসেন্স প্লেট নম্বর বা ফোন নম্বর থাকা বাধ্যতামূলক ছিল। এটা হৃদয় বিদারক যে তাদের কাছে প্রমাণ ছিল, কিন্তু সেটি ব্যবহার উপযোগী ছিল না, কারণ ভিডিওটি ঘোলা ছিল এবং নম্বর প্লেটটি দেখে কিছুই বোঝা যাচ্ছিল না। র্যান্ডাল মিডিয়াকে সতর্ক করেছিলেন, এই আশায় যে অ্যাম্বার অ্যালার্ট জারি ছাড়াই সম্ভবত জনগণ যেভাবেই হোক নিজেদের একত্রিত করবে এবং সম্পূর্ণ শহর জ্যানেট সম্পর্কে জানবে। র্যান্ডাল এবং তার বিভাগের সবাই হেলিকপ্টারে লাউড স্পিকারের সাহায্যে তার নাম উচ্চারণ করতে শুরু করে এবং একটির পর একটি সংবাদ সম্মেলন করে যাচ্ছিল, যাতে পুরো সান জোসেতে জ্যানেটের নাম সবার মনে থাকে। তারা রাস্তায় হাজারেরও বেশি লিফলেট লাগায় এবং নিউজে জ্যানেটের ছবি সবসময় চালাতে থাকে। অপরদিকে জ্যানেট তাদের নেয়া প্রতিটি টার্নের বিবরণ নোট করতে শুরু করে, এই আশায় যে যদি সে কখনো পালিয়ে বাড়ি পৌঁছাতে পারে। কিছুক্ষণ চলার পর হঠাৎ গাড়িটি থেমে গেল। লোকটি গাড়ি চালিয়ে একটি বড় সাদা বাড়ির গ্যারেজে ঢুকল। লোকটি দরজা খুললেন এবং জ্যানেটকে তুলে ভিতরে নিয়ে গেলেন। সেখানে লোকটি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে একটি বন্ধ দরজা খুলে ছোট্ট একটি রুমের মেঝেতে তাকে ফেলে দিলেন এবং ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে এগিয়ে গেলেন। লোকটি সেখানে আবারও জ্যানেটকে ধর্ষণ করে। প্রতিটি আক্রমণের পরে তিনি জ্যানেটকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ঝরনার নিচে বেঁধে পানি ছেড়ে রেখে জ্যানেটকে কিছুক্ষণের জন্য সেখানে রেখে যেতেন। জ্যানেটের কাছে এটিই ছিল একমাত্র নিরাপদ জায়গা, কারণ এখানে লোকটি তাকে স্পর্শ, আঘাত বা ধর্ষণ করত না। পরের দিন সকালে অপহরণের পরে ঘটনাটি আরও ভয়াবহ রূপ ধারণ করে। তামায়ো পরিবারের বাকি সদস্যরা সান জোসেতে পৌঁছালে পুলিশ পরিবারের কিছু সদস্যকে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণে অংশ নিতে বলেছিল। বন্দিদশার দ্বিতীয় দিনে জ্যানেট তার অপহরণকারীর বিরুদ্ধে তার সর্বোত্তম পদক্ষেপ কী হবে তার পরিকল্পনা করতে শুরু করে। জ্যানেট তার সাথে কথোপকথন করে লোকটির বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। জ্যানেট তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে। প্রশ্নটি শুনে তার আক্রমণকারী উঠে দাঁড়াল এবং সরাসরি তার চোখের দিকে তাকিয়ে তাকে অপহরণ করার পর এই প্রথম হাসল। সেই মুহূর্তে তীব্র ঘৃণার অনুভূতি তার বুকে ভর করল এবং সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। কিন্তু জ্যানেট তার মনকে ঠান্ডা করে যতটা সম্ভব নিরীহ হওয়ার চেষ্টা করল। তারপর জ্যানেট এক গ্লাস পানি চাইলে প্রথমবারের মতো তাকে ঘরে একা রেখে লোকটি এটি আনতে চলে গেলেন। এবার জ্যানেট ভাবতে থাকে কিভাবে হাতকড়া খোলা যায়, কারণ তিনি লক্ষ্য করেছিলেন যে লোকটি খুলতে কোনো চাবি লাগে না। জ্যানেট তার আঙ্গুলগুলি দিয়ে একটি ছোট বোতাম এবং একটি হুক অনুভব করেছিল। সে বুঝতে পারে যে যদি সে হুকটি একদিকে সরিয়ে সেই বোতামটিতে চাপ দিতে পারে, তবে হাতকড়াগুলি থেকে মুক্তি পাবে। হাতকড়া থেকে মুক্তি পেয়ে জ্যানেট জানত যে তার কাছে মাত্র 1 মিনিট সময় আছে কিছু করার জন্য, এমন কিছু যা হয় তাকে বাঁচাতে পারে, বা যদি সে খুন হয় তবে পুলিশকে অপরাধী খুঁজে পেতে সহায়তা করতে পারে। জ্যানেট এবং তার ভাই সর্বদাই ল অ্যান্ড অর্ডার নামের একটি ক্রাইম শো দেখত, যেখান থেকে সে জানতে পারে গোয়েন্দারা সর্বদাই ক্লু সন্ধান করত। তাই তাড়াতাড়ি সে নাইট স্ট্যান্ডে থাকা লোকটির ফেলে যাওয়া ঘড়িটি নিয়ে ছুটে গেল ঘরের অন্য প্রান্তে, যেখানে লোকটি তার খেলার জন্য কয়েকটি খেলনা রেখেছিল। সেগুলোর ভেতর থেকে একটা ছোট্ট মাটির কচ্ছপ বের করে অবশেষে জ্যানেট বাথরুমের কাছে পৌঁছাল। তারপর সে তার অন্তর্বাসটা খুলে ফেলল। জ্যানেটের মনে ছিল যে শোতে প্রায়শই যৌন নির্যাতনের মামলায় ভুক্তভোগীর অন্তর্বাস ব্যবহার করা হতো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার তদন্ত সংক্ষিপ্ত হয়ে গেল যখন সে তার অপহরণকারীর সিঁড়ি দিয়ে হেঁটে আসার ভারী পদধ্বনি শুনতে পেল। জ্যানেট দ্রুতই সবকিছু তার পকেটে রাখল এবং বিছানায় লাফিয়ে উঠে হাতকড়া পরল এবং মনে মনে আশা করছিল লোকটি যেন তাকে এখন স্পর্শ না করে, কারণ তার কাছে এমন কিছু ছিল যা সে খুঁজে পেলে জ্যানেটের জন্য অবস্থা আরও খারাপ হতে পারে। তৃতীয় দিনে মামলার কোনো অগ্রগতি না হওয়ায় জ্যানেটের পরিবার বিধ্বস্ত হয়ে পড়েছিল। র্যান্ডালের অবিশ্বাস্য পরিমাণ প্রচেষ্টা সত্ত্বেও পুলিশের হাতে এখনও পর্যন্ত এমন কিছুই ছিল না যা জ্যানেটের অবস্থান সম্পর্কে কোনো ধারণা দিতে পারে।
পুলিশ তখন রোজালিয়াকে বোঝানোর চেষ্টা করছিল যে ৪৮ ঘন্টা পার হওয়ার পরে বেশিরভাগ অপহৃত শিশুদের আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু রোজালিয়া তখন এটি মানতে অস্বীকার করেছিলেন। এই মুহূর্তে জ্যানেট তার অপহরণকারীর আক্রমণে পুরোপুরি নিশ্চুপ হয়ে পড়েছিল। জ্যানেটের একমাত্র প্ররোচনা ছিল তার কৌশলে দৃঢ় থাকা এবং তাকে ম্যানিপুলেট করা চালিয়ে যাওয়া। এটিই ছিল তার বেঁচে থাকার একমাত্র সুযোগ। হঠাৎ লোকটি জ্যানেটকে জিজ্ঞাসা করল তার খিদে লেগেছে কিনা। জ্যানেট হ্যাঁ সূচক উত্তর দিলে লোকটি তাকে তার মোবাইল ফোনটি দিয়ে পিৎজার জন্য কল করতে বলে। কিছুক্ষণের মধ্যেই জ্যানেট ডোরবেলের শব্দ শুনতে পেল, কিন্তু তার মুখ বাধা থাকায় সে চিৎকার করার সুযোগটিও পায়নি। তার অপহরণকারী মুখে একটি হাসি নিয়ে পিৎজাটি এনে মেঝেতে রাখলে জ্যানেট বক্সের উপরে একটি নিখোঁজ ব্যক্তির লিফলেট দেখতে পায়, যার উপর তার ছবি ছিল। ঘর থেকে বেরোবার আগে লোকটি জ্যানেটকে বলে আজ রাতেই তাকে মুক্তি দিয়ে দেবে। লোকটি যখন দরজা বন্ধ করে চলে গেল, তখন জ্যানেট পিৎজাটা ছুঁড়ে ফেলে দিয়ে যতটা সম্ভব প্রমাণ একত্রিত করার চেষ্টা করতে লাগল। তারপর সব প্রমাণ পিৎজা বক্সের ভিতরে ঢুকিয়ে খাটের নিচে লুকিয়ে রাখল। ফিরে এসেই লোকটি একটা বালিশ দিয়ে তার গলা টিপে ধরল। অক্সিজেনের জন্য হাঁপাতে হাঁপাতে জ্যানেট বাঁচার শেষ চেষ্টা করে এবং একটি চূড়ান্ত ধাক্কায় সফলভাবে তার মুখটি বালিশের এক পাশে স্লাইড করে বের হয়ে যায়, এবং এটাই যথেষ্ট ছিল শেষ একটি নিঃশ্বাস নিতে। এর প্রায় ৫ সেকেন্ড পরেই লোকটি বালিশটা সরিয়ে জ্যানেটকে জিজ্ঞেস করল সে গোসল করতে চায় কিনা। জ্যানেট শাওয়ার থেকে বেরিয়ে দ্রুত পোশাক পরেন এবং নিশ্চিত করেন যে তিনি আগে যে প্রমাণের টুকরোগুলি সংগ্রহ করেছিলেন তা এখনও তার পকেটে রয়েছে কিনা। এমন সময় জ্যানেট শুনতে পেলেন নিচের দরজায় কেউ একজন জোরে জোরে কড়া নাড়ছে। তিনি চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু তার অপহরণকারী তৎক্ষণাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার মুখের উপর হাত রাখে। সে আবার তাকে হত্যা করার চেষ্টা করবে। এই ভয়ে জ্যানেট শান্ত হয়ে দরজায় থাকা লোকটির চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে লাগল। সবকিছু শান্ত হলে লোকটি জ্যানেটকে গ্যারেজে নিয়ে গেলেন এবং তাকে জোর করে গাড়িতে তুলে হাতকড়া পরিয়ে গাড়ি চালাতে শুরু করেন। যাত্রাটি দীর্ঘ ছিল এবং জিনেট কান্না এবং চিৎকার করে যাচ্ছিল। মাঝপথে জ্যানেট নিজেকে শান্ত করার জন্য ১ সেকেন্ড সময় নিল, যাতে তার সাথে এ পর্যন্ত কি ঘটেছে তা কিছুটা বোঝার চেষ্টা করতে পারে। জ্যানেট প্রার্থনা করছিল এবং নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করছিল, কিন্তু তারপরেও তিনি পুরোপুরি হাল ছাড়েননি। পথে তিনি আবারও তাদের নেওয়া প্রতিটি টার্ন মনে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলেন। তবে লোকটি ৩০ মিনিটেরও বেশি সময় ধরে গাড়ি চালাচ্ছিলেন, যা এটিকে প্রথমবারের চেয়েও অনেক বেশি কঠিন করে তুলেছিল। কিছুক্ষণ পর গাড়িটি হাইওয়ের কাছাকাছি একটি মদের দোকানের পার্কিং লটে থামে। গাড়ি থামতেই সে জ্যানেটের চুলের মুঠি ধরে তাকে গাড়ি থেকে নামায়। সে জ্যানেটকে বলে এইবারের মতো সে তাকে মুক্ত করে দিচ্ছে, কিন্তু যদি কখনো জ্যানেট তার সম্পর্কে কাউকে কিছু বলে তাহলে সে আবার ফিরে আসবে এবং তার পরিবার সহ তাকে হত্যা করবে। অপহরণকারী চলে যেতেই জ্যানেট মদের দোকানের দিকে দৌড়ে যায়। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি অবশেষে সফল হয়েছেন। কোনো রকমে নিজের আস্থা অর্জন করে ক্যাশিয়ারের মুখোমুখি হলেন তিনি। কাউন্টারের পিছনে থাকা ভদ্রলোক জ্যানেটের দিকে তাকাতেই তাকে চিনে ফেললেন এবং পুলিশকে কল করেন। সান জোসে পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। গোয়েন্দা র্যান্ডাল অবশেষে নিজের চোখে ছোট্ট মেয়েটিকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছিল, কিন্তু সে এটাও জানত যে অপরাধীকে ধরতে হলে তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। র্যান্ডাল তার কাছে পরিচয় দিতেই জ্যানেট জানালেন যে তার পকেটে কিছু প্রমাণ আছে। সে তার পকেট থেকে খেলনা, তার অন্তর্বাস, অপহরণকারীর ঘড়ি এবং অন্যান্য আইটেমগুলি বের করল। ছোট্ট মেয়েটি কতটা চালাক তা দেখে হতবাক হয়ে র্যান্ডাল তাকে জিজ্ঞাসা করলেন যে তার কাছে এমন কিছু আছে কিনা যা অপহরণকারীকে তৎক্ষণাৎ ধরতে তাদের সহায়তা করতে পারে। জ্যানেট একটা কাগজ ও কলম চেয়েছিল এবং লোকটির বাড়ির ঠিকানা, তার ফোন নম্বর এবং অপহরণকারীর সাথে তার মনে রাখা সমস্ত তথ্য আঁকতে শুরু করে। তিনি কতটা জ্ঞানী তা লক্ষ্য করে র্যান্ডাল তাকে একটি চূড়ান্ত প্রশ্ন করেন। সে জ্যানেটকে জিজ্ঞাসা করে সে তার অপহরণকারীর বাড়ি খুঁজে পেতে পারবে কিনা। জ্যানেট তাকে বলে সে তাদের নেয়া প্রতিটি টার্নের নির্দেশ দিতে পারবে। পুলিশ যখন লোকটির বাড়ির সন্ধানে সান জোসে ফিরে যাচ্ছিল, তখন অন্য একজন কর্মকর্তা সেই এলাকার প্রতিটি পিৎজা প্লেসে ফোন করে দেখতে শুরু করে তারা যে ফোন নম্বরটি পেয়েছে সেটি কোনো ঠিকানার সাথে মিলাতে পারে কিনা। র্যান্ডাল জ্যানেটের সাথে নির্দিষ্ট স্থানে পৌঁছাতেই পিৎজা প্লেস থেকে নিশ্চয়তা পেয়েছিলেন যে এটিই সঠিক ঠিকানা ছিল। তাই তিনি আর দেরি না করে একটি কৌশলগত দল এবং একটি ক্যানাইন স্কোয়াডকে বাড়িতে অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। তারা জ্যানেটের কাছ থেকে বাড়ির একটি নকশা পেয়েছিল এবং ভিতরে গিয়ে অপহরণকারীকে চিলেকোঠায় লুকিয়ে থাকতে পেয়েছিল। সন্দেহভাজন অপহরণকারীটি ছিল ডেভিড মন্টিয়েল ক্রুজ,
এবং তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ভিতরে র্যান্ডাল বিছানার নিচে প্রমাণে ভরা পিৎজার বক্সটিও পেয়েছিলেন। গ্রেপ্তারের পরে জ্যানেটকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়, কারণ তাকে যে সকল আঘাত করা হয়েছিল তার কোনো চিকিৎসা এখনও করা হয়নি। জ্যানেটের অবস্থা স্থিতিশীল হলে রোজালিয়ার সাথে তার দেখা হয়। রোজালিয়ার অবস্থাও তখন এতটাই খারাপ ছিল যে জ্যানেট প্রথম পলকে তার মাকে চিনতে পারেনি। যদিও রোজালিয়া খুব সাহসী ছিলেন এবং তার কাছে তার সন্তানই সব ছিল, ডেভিডের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাদের খুব কমই ধারণা ছিল। তাকে গ্রেপ্তারের পরে জেলা অ্যাটর্নি অফিস ডেভিডের বিরুদ্ধে 9টি গুরুতর অপরাধের অভিযোগ দায়ের করেছিল, যার মধ্যে রয়েছে চুরি, যৌন নিপীড়ন, ধর্ষণ, জোরপূর্বক অশ্লীল কাজ ও মারধর, এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল। পরের বছরগুলি জ্যানেটের জন্য সহজ ছিল না। কিছু সময়ের জন্য তিনি একাই তার ব্যক্তিগত ব্যথা মোকাবেলা করার চেষ্টা করেছিলেন। তিনি কখনো ঘর থেকে বের হতেন না, পুরুষ এবং বাইরের জগতের প্রতি এক অসহায় ভয়ের জালে আটকে থাকতেন। কিন্তু তার বয়স যখন 15 বছর, 6 বছরের থেরাপির পরে অবশেষে তিনি তার ভয়ের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 12 বছর পরে টিভি প্রযোজকরা তাকে গোয়েন্দা হিদার র্যান্ডালের সাথে পুনরায় মিলিত করেছিলেন, যিনি একজন চতুর 9 বছর বয়সী শিশুর সহায়তায় ডেভিড মন্টিয়েল ক্রুজের তাণ্ডবের অবসান ঘটিয়েছিলেন এবং তাকে আজীবন কারাগারে রেখেছিলেন। জ্যানেটের ট্রমা যদিও তার শৈশবকে বাধা দিয়েছিল, তবুও প্রাপ্তবয়স্ক হিসাবে তিনি এটিকে তার জীবনে কোনো প্রভাব ফেলতে দেয়নি। তিনি র্যান্ডালের পদাঙ্ক অনুসরণ করে একদিন গোয়েন্দা হয়ে তার সম্প্রদায়কে সহায়তা করার সিদ্ধান্ত নেন, এবং সর্বোপরি তিনি নিখোঁজ এবং সহিংসতার শিকার প্রতিটি ব্যক্তির কণ্ঠস্বর হয়ে উঠতে চান। সবারই একটা গল্প আছে, এবং জীবন আমাদের দিকে যাই ছুড়ে দিক না কেন, যত বড় বাধাই আসুক না কেন, আমরা সবাই যোদ্ধা, আর আমাদের সবারই সামর্থ্য আছে সামনে এগিয়ে যাওয়ার। যেমনটি জ্যানেট তার ভয়কে সাহসে পরিণত করে এবং তার পরিবারকে ফিরে পেয়েছিল।